আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদি হাসান ক্র্যাব বিডি থেকে আবারও আপনাদের সামনে হাজির আউটসোর্সিং বিষয় নিয়ে। উন্মোচন করব সুনামগঞ্জ জেলার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল নিয়ে। সেই সুনামগঞ্জ জেলার 250 শয্যা বিশিষ্ট হসপিটালে আউটসোর্সিং কর্মচারী ভাইদের সাথে অনিয়ম দুর্নীতি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির। তো পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর এই ভিডিওটি সর্বত্র শেয়ার করে দেন যাতে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারী ভাইয়েরা দেখতে পায়। তো যাই হোক, শুরু করলাম। দেখুন, সুনামগঞ্জ জেলার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সেখানে 64 জন আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছেন। তো তাদের চুক্তিভিত্তিক মেয়াদ কিন্তু শেষ হওয়ার পর্যায়ে। সো তারা একটি আবেদনপত্র তাদের সেই পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান স্বপনের কাছে তারা আবেদন জানায় তাদের চাকরির মেয়াদ বাড়ানোর জন্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানোর জন্য নবায়ন করা হয়। তো সেখানে যখনই তারা এই আবেদন জানায়, সেখানে তাদের প্রত্যেকটা কর্মচারীদের কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করে এই ডক্টর মাহবুর রহমান স্বপন। তিনি 1 লক্ষ টাকা দাবি করেন প্রত্যেকটা কর্মচারী ভাইদের কাছ থেকে, তা না হলে তাদের চাকরির মেয়াদ বাড়ানো হবে না, নবায়ন করা হবে না। চলুন আমরা একটু ভিডিওটি দেখে আসি যে ঘটনা সত্যতা কতটুকু। ভিডিওর ক্লিপ আমাদের ক্র্যাব বিডির হাতে এসে পৌঁছে গেছে, চলুন দেখে আসি। আমরা হঠাৎ শুনলাম আমরা চাকরি নেই। তারপরে আমরা সবাই গেছি স্যারের রুমে যাওয়ার পরে স্যারে কইলা যে আমরা সবাই যদি আবার 1 লক্ষ করে দিই তাহলে আমরা চাকরি রিনিউ হইব, তাইলে আমরা চাকরি রিনিউ হইতো না, আমরা চাকরি শেষ। চাকরির লাগিয়া স্যারে কয় 1 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা দিলে চাকরি হইব, নাইলে চাকরি হইতো না। স্যারে এই প্রস্তাব দিয়েছে আমরা, এটা আপনারা দেখুন। আমি স্যারের রুমে গেছিলাম, যাওয়ার পরে স্যারের কইছিলাম যে রেনু করার লাগে। স্যারে কইছে 1 লক্ষ টাকা দাও, আমরা রেনু করাইতে না, তোমরা তো রেনু করা লাগবে, আমার দ্বারা 1 লক্ষ টাকা আমরা তোমার রিকোয়েস্ট করছিলাম আর কি আমরা চাকরির জন্য। স্যারে বলছেন যে আমরা 1 লাখ টাকা করে দিয়ে দিতাম, ভুল দিতাম, পরে স্যারে চাকরি দিতাম। কিন্তু স্যার আপনারা বলছেন যে 1 লাখ টাকা করে দিলে আমরা ঋণ করে দেব, কিন্তু আমরা অসহায় গরিব মানুষ কিভাবে 1 লাখ টাকা দিব? খাদিজা, আমি স্যারের রুমে গেছিলাম, আমরা স্যারের টাকা চাইছে, 1 লাখ টাকা করে দাবি চাইছে। আমি স্যারের রুমে গেছিলাম, পরে স্যারে 1 লাখ টাকা দাবি করছে, আরো স্যারের কাছে দিবার নাই। আমরা চাকরির মেয়াদ বাড়াইবার লাগে। আমরা স্যারের যে 1 লাখ টাকা যদি দেও তাহলে তোমরা চাকরি থাকবো, আর নাহলে আমরা ডাইরেক্টর স্যারের কাছে গেছিলাম যে আমরা আউটসোর্সিং এর চাকরি রিনিউ করাইবার লাগে। তাই আমরা একটা নোটিশে আমরা চাকরি থেকে আমরা বরখাস্ত করছি। আমরা গেছিলাম, যাওয়ার পরে তাই কইলা যে তোমরা জনপ্রতি 1 লাখ করে আমরা দিতেই পাই। চাকরি ঋণ করার লাগে স্যারে আমরা কইতে যদি 1 লক্ষ টাকা দাও চাকরি ঋণ হইবে, নাইলে আপনারা কাটে। মাহবুবুর রহমান স্বপন স্যারের রুমে গেছিলাম, স্যারের চাকরির লাগে। স্যারে আমরা রেনু করবার লাগে গেছিলাম। স্যারে আমরা 1 লাখ টাকা দাবি করছেন, আর আরামের দ্বারা পাঠাইছেন। আরামে কইছে আমরা 1 লাখ টাকা দিলে রেনু হইব, 64 লাখ চাইতাম। আমরা সবাই মিলে স্যারের রুমে গেলাম, মাহবুব স্যারের রুমে। যাওয়ার পরে উনি বলতেছে তোমরা সবাই থাকার দরকার নাই, তোমরা কয়েকজন থাকো আমার কাছে, আর বাকিরা বাইরে যাও। তো আমরা যখন বাইরে আসলাম, বাকি যারা ভিতরে ছিল তাদের সাথে স্যারে বললো যে তোমাদের এটা আমি টেন্ডারে তো তোমরা নতুন করে ঢুকবেই, সমস্যা নেই, আমি নতুন করে তোমাদেরকে রেনু করে দিই, তোমরা আমার 1 লাখ টাকা করে দিও, আর স্যারের সাথে কথা বলে তোমরা এটা ব্যবস্থা করো। তো যাই হোক, সেখানকার সেই আউটসোর্সিং কর্মচারী ভাইয়েরাই 1 লক্ষ টাকা দিতে নাখোশ জানালে তাদেরকে গত 29/6/2024 একটি ইস্যুকৃত নোটিশ, যেটার মেয়াদ ছিল 30/6/2024, একদিনের নোটিশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়, চাকরি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। সেটা তারা মানতে নারাজ বলে তাদেরকে জোরপূর্বক সেই হসপিটাল থেকে বের করে দেওয়া হয়। এবং এই ডক্টর মাহবুর রহমান স্বপন তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি, সেখানকার স্থানীয় যে জনপ্রতিনিধি, তার সাথে তার চলাফেরা এবং তাদেরকে দিয়ে হুমকি দেওয়া হয়, তাদেরকে দিয়ে ভয় দেওয়া হয়। এটা নিয়ে ওই হসপিটালের আউটসোর্সিং কর্মচারী ভাইয়েরা মানববন্ধন করে এবং এই ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন তার বিরুদ্ধে তারা মানববন্ধন এবং কর্মসূচি ঘোষণা করে। দেখুন।
মোজাম্মেল মিনহাজ একজন আউটসোর্সিং করি। আমরা গত আউটসোর্সিং নিয়ে আমরা আসলাম, মেডিকেল আসলাম। তো লাস্ট কিছুদিন আগে প্রায় জুন মাসের 29 তারিখ আমরা একটা নোটিশ দেওয়া হয়েছে, যে দেওয়া হয়েছে যে একদিনের নোটিশে আমরা 30 তারিখ থেকে চাকরি নাই। এরপরে যে কোনোভাবে আমরা হয়েছে যে আমরা কিছু টাকা দিলে তারা আমরা রেনো করে দিবা। ডাইরেক্টর স্যারে কইছেন যে কোনোভাবে মাহবুবুর রহমান স্বপন স্যার তাই কইছেন আমরা রেনো করে দিবা। এখন আমরা টাকা দিতে অস্বীকার করছি, আমরা আউটসোর্সিং এর প্রজেক্ট রেনো হয়। এটা নিয়ে কিন্তু টিভি চ্যানেলে নিউজও হয়, কিন্তু টিভি চ্যানেলে নিউজ হওয়ার পরেও মিলছে না কোনো কাঙ্ক্ষিত ফলাফল। চলুন দেখে আসি টিভি চ্যানেলের নিউজ। চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মীরা। দুপুরে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সম্মুখে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন আউটসোর্সিং কর্মী মিজানুল হক, জাহির আলী, তাহমিনা আক্তার পলি। মানববন্ধনে বক্তারা একদিনের নোটিশে চাকরিচ্যুত করায় ক্ষোভ প্রকাশ করে দর্শক, এই ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন, ওনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ কিন্তু রয়েছে। তিনি একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি এই 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, সদর হসপিটাল সুনামগঞ্জের, সেই হসপিটালে নানা রকম দুর্নীতি, অনিয়ম সেখানে করছেন। দেখুন, এই ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন সুনামগঞ্জ জেলার সদর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের পরিচালক। তার বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের শুধু আউটসোর্সিং কর্মচারী ভাইয়েরাই না, তাদেরও অভিযোগ না, তার বিরুদ্ধে কিন্তু এলাকাবাসী, গ্রামবাসী, ওখানকার যে স্থানীয় বাসিন্দা আছে তাদেরও অভিযোগ রয়েছে। দেখুন, এক স্থানীয় বাসিন্দা তার অপকর্মের বিষয়ে একটি আবেদনপত্র দায়ের করেন। সেটা কি ছিল আমরা একটু পড়ি, স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখুন। দেখুন, মাননীয় লাইন ডাইরেক্টর, সিবিএইচ, মহাখালী, ঢাকা। হ্যাঁ, তো বিষয় সরকারি জিপ গাড়ির অপব্যবহার প্রসঙ্গে অভিযোগ। যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি সুনামগঞ্জ জেলার একজন স্থায়ী বাসিন্দা, আমি এই মর্মে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিরাই সুনামগঞ্জের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে তিনি সরকারি জিপ গাড়ি প্রাপ্তির পর থেকেই ওই গাড়ি নিয়ে নানা রকম অপব্যবহার শুরু করে আসছেন। দেখুন, তিনি এই গাড়ি জিপটি পাওয়ার পর থেকেই সপ্তাহে তিনি 2-1 দিন হসপিটালে যান এবং সপ্তাহের যে বাকি দিনগুলো আছে সেই বাকি দিনগুলোতে তিনি এই সরকারি জিপ নিয়ে তিনি চলে যান তার 20 কিলোমিটার দূরে তার বাড়ির নিকটস্থ বিশ্বম্ভরপুর উপজেলা পলাশ বাজারের সাথে তার ডায়াগনস্টিক সেন্টার, সেখানেই তিনি রোগী দেখেন এবং একই সাথে তিনি সুনামগঞ্জ জেলার সদরের প্রায় প্রতিনিয়ত প্রায় সবকটি ক্লিনিকে তিনি রোগী দেখেন। তিনি একজন সরকারি কর্মকর্তা। সুনামগঞ্জ জেলার 250 শয্যা বিশিষ্ট হসপিটালের, সদর হসপিটালের তিনি একজন ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি সেখানে সেই হসপিটাল ডাক্তার হওয়া সত্ত্বেও সরকার থেকে তাকে যে জিপ দেওয়া হয় সেই জিপ পাওয়ার পরেই তিনি সেই হসপিটালে 1 থেকে 2 দিন সপ্তাহে রোগী দেখেন, আর বাকি দিনগুলো তিনি তার বাড়ির নিকটস্থ তার নিজস্ব যেই ক্লিনিক সেন্টার আছে এবং ওই শহরের যত ক্লিনিক সেন্টারগুলো আছে সেখানে তিনি রোগী দেখেন এবং তার পার্সোনাল কাজেই এই সরকারি জিপ ব্যবহৃত হয়। এবং দেখুন, এই ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন তিনি একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও, দেখুন, একজন সরকারি কর্মকর্তা কিন্তু একই সাথে অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করতে পারেন না। তিনি তার পরিচয় গোপন করে সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ওই সুনামগঞ্জ জেলার ধনপুর মেরুয়াখলা মোমিনিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হন। এটা কিন্তু তিনি তার পরিচয়পত্র গোপন করে একই সাথে 2টা প্রতিষ্ঠানে তিনি কর্মরত হিসাবে নিয়োগ পায়। সেই বিষয়ে কিন্তু স্থানীয়রা তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র দায়ের করলেও সেটি কিন্তু তিনি সেই আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গদের দ্বারা মিথ্যা প্রমাণিত করে দেন। দেখুন, তার বিরুদ্ধে এই সুনামগঞ্জ জেলার স্থানীয় বাসিন্দারা নানা রকম অভিযোগ থাকার পরে, অভিযোগ থাকা সত্ত্বেও কেউ কিন্তু তার কিছুই করতে পারেনি, কেননা সেই সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগের যে জনপ্রতিনিধি আছে তার সাথে তার ওঠা বসা ছিল এবং তার সাথে তার ভালো সম্পর্ক ছিল। এই বিষয়ে তিনি তার সকল যে অভিযোগ আছে সেটা মিথ্যা প্রমাণিত করতে সেই সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগের যে প্রতিনিধি আছে তাদের দ্বারা একটি চিঠি কিন্তু তিনি দায়ের করেন। সেই চিঠি কি ছিল আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, স্ক্রিনও দেওয়া আছে, আপনারা দেখুন। এই যে, বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখা, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান তত্ত্বাবধায়কে 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জ, তিনি
সুনামগঞ্জ জেলার ২০ নম্বর উপজেলার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার জনাব মোহাম্মদ আবুল হাসিম এর সন্তান। তার পিতা আমার পূর্ব পরিচিত এবং তার আওয়ামী লীগ সমর্থিত পরিবার। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমানকে ব্যক্তিগতভাবে চিনি। আমার জানা মতে তিনি কখনোই জামায়াত সংশ্লিষ্ট ছিলেন না। তিনি প্রায় ৩.৫ বছর যাবৎ এই হাসপাতালে সহকারী হিসাবে কর্মরত ছিলেন। তারপর দেখুন একদম লাস্টের দিকে চলে আসেন, সেখানে লেখা আছে তিনি এই হাসপাতালে যোগ দেওয়ার পরেই হাসপাতালের সেবার মান বৃদ্ধি পেয়েছে, রোগীর ওষুধ সরবরাহ বৃদ্ধি পেয়েছে, খাবারের মান বৃদ্ধি পেয়েছে, এছাড়াও হাসপাতালে অন্যান্য সেবার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এটি দেখুন সেখানকার স্থানীয় যে জনপ্রতিনিধি আছে আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, তিনি কিন্তু এই স্টেটমেন্ট দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখা ও চেয়ারম্যান জেলা পরিষদ সুনামগঞ্জ। তো এই দেখুন এই যে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি কিন্তু আওয়ামী লীগের যেই জনপ্রতিনিধিরা আছে তাদের সাথে তার ওঠা বসা ছিল, তিনি আওয়ামী লীগের সমর্থিত ছিল। যখনই ৫ আগস্ট এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়, তারপরেই কিন্তু এই ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন তার রূপ চেঞ্জ করে, তিনি দল পরিবর্তন করে। এখন সেখানকার যখন যেই দল প্রভাবশালী হয়ে ওঠে তার পক্ষ নিয়ে তিনি কাজ করেন। এভাবেই তার দুর্নীতি কিন্তু সেখানে বেড়েই চলেছে। আওয়ামী লীগের যে জনপ্রতিনিধি নুরুল হুদা মুকুট সভাপতি, তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তার বিরুদ্ধে কিন্তু স্থানীয় বাসিন্দা তারা কিন্তু আরেকটি প্রতিবেদন তারা তৈরি করেছেন। এবং দেখুন তিনি সেখানে যে ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসাবে নির্বাচিত হয়, তখন যে ভোট হয় সেই ভোটেও কিন্তু তার কারসাজি ছিল, সেখানেও কিন্তু তিনি জালিয়াতি করেছে। সেই মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থী যাদের জাল কাগজপত্র তৈরি করে তিনি তার পক্ষে ভোট দেওয়া, এবং তিনি এই ভোট চুরির মাধ্যমে কিন্তু সেই ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হয়ে থাকেন। এভাবেই তিনি তার শাখা প্রশাখা ছড়িয়ে সেখানেই কিন্তু রাজত্ব করছেন। এবং দেখুন এই সুনামগঞ্জ জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সেই পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন, তিনি নানান অপকর্মের সাথে লিপ্ত, এবং ওই হাসপাতালের যে আউটসোর্সিং কর্মচারী ভাইয়েরা আছে তাদেরকে কিন্তু এখনো সেই হসপিটালে ঢুকতে দেওয়া হয় না। বলা হয়ে থাকে সে যে ৬৪ লাখ টাকা তাদের কাছ থেকে দাবি করেছে, তাদের কাছ থেকে নেয়ার অভিযোগ রয়েছে, সেই ৬৪ লাখ টাকা তারা দিতে অস্বীকার করে, এবং সেখানকার আউটসোর্সিং কর্মচারী ভাইয়ারা তারা প্রত্যেকে ১ লাখ টাকা করে ৬৪ লাখ টাকা দিতে নাকচ জানালে তাদের ওই হসপিটালে ঢুকতেই দেওয়া হয় না, এবং তাদের ২.৫ মাসের ৭০ লাখ টাকা বেতন কিন্তু এখনো বকেয়া। তো আমি বলবো সারা বাংলাদেশে এইরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম কিন্তু দুর্নীতি, অনিয়ম, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি কিন্তু বেড়েই চলেছে সারা বাংলাদেশে। প্রতিনিয়ত সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, স্বাস্থ্য খাত থেকে আমাকে মেসেজ দেওয়া হয় যে ভাইয়া আমরা কি করব, আমাদের চাকরিচ্যুত করা হয়, আমাদের চাকরির মেয়াদ শেষ, মেয়াদ নবায়ন করা হয় না, নতুন ঠিকাদার প্রতিষ্ঠান আসলেও সেখানেও আমাদেরকে চাকরিচ্যুত করা হয়, আমাদের কাছ থেকে ঘুষ চাওয়া হয়, আমরা ২ মাস, ৪ মাস, ৬ মাস, ১ বছরের বেতন বকে আমাদেরকে বেতন না দিয়ে, না পরিশোধ করে আমাদেরকে উইদাউট নোটিশ চাকরিচ্যুত করা হয়। তো আমি বলবো আপনারা সর্বত্র এই ভিডিওটি শেয়ার করে দিন। আর বিশেষ করে যারা আউটসোর্সিং কর্মচারী ভাইয়েরা তাদের যে দাবি, তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার যে দাবি, সেই দাবি তারা জানালে তাদের বিরুদ্ধে যারা কথা বলছেন যে আপনাদের চাকরি কেন রাজস্বকরণ করা হবে, এই প্রশ্ন যারা করছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এই আউটসোর্সিং নীতিমালা যদি এখন বন্ধ করা না হয় তাহলে কি হবে? আগামী ২০ বছর পরে আপনিও কিন্তু ভুক্তভোগী হবেন, আপনারও কিন্তু সন্তান আছে, আপনার সন্তানও কিন্তু এখানে দাঁড়াবে। দেখুন বাংলাদেশে এখনো কিন্তু কিছু প্রতিষ্ঠানের হসপিটালের এমনও জনবল আছে তার কিন্তু কোনো সার্টিফিকেট নেই, কিন্তু তার কাজের অভিজ্ঞতা একজন MBBS ডাক্তারের থেকেও বেশি। কোনো হসপিটাল প্রতিষ্ঠানে এমনও কর্মচারী আছে যাদের কাজের অভিজ্ঞতা একজন MBBS ডাক্তারকেও ছাড়িয়ে যাবে। কি হবে? একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন জনবল তিনি আসবেন, আর একজন অভিজ্ঞতা সম্পন্ন কাজ করতে করতে অভিজ্ঞতা সম্পন্ন আউটসোর্সিং কর্মচারী, তার বয়স শেষ হয়ে গেছে, সে সারাটি জীবন ওই প্রতিষ্ঠানের জন্য ব্যয় করে দিয়েছে, তার চাকরি যদি রাজস্বকরণ করা না হয় এবং এই আউটসোর্সিং প্রথা যদি বাতিল না করা হয় তাহলে কি হবে? সারা দেশের সকল প্রতিষ্ঠানের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ম্যানেজমেন্ট তারা কিন্তু
কখনোই এই আউটসোর্সিং প্রথা ব্যতীত কোনো জনবল নিয়োগ দিবে না। সেক্ষেত্রে কি হবে, একটি দাসত্ব প্রথা, পরবর্তী প্রজন্ম একটি দাসত্ব প্রথায় পরিণত হবে। সেখানকার ভুক্তভোগী কিন্তু আপনারাও হবেন, যারা আজকে এই আউটসোর্সিং ভাইদের ভুক্তভোগী করে তাদের দাবি নাকচ করে তাদের বিরুদ্ধে কথা বলছেন। আমি বলবো আগামী 20 বছর পরে কিন্তু আপনিও এর ভুক্তভোগী হবেন। সো আমি বলি সকল প্রতিষ্ঠানের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের এই আউটসোর্সিং প্রথা বন্ধ করতে হবে এবং এই 2018 সালের আউটসোর্সিং নীতিমালা বন্ধ করে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা জোর দাবি জানাচ্ছি। গতকালকে শুক্রবারে আমাদের যে কেন্দ্রীয় কমিটি আছে তাদের একটি আউটসোর্সিং কর্মচারী ভাইদের বিভিন্ন জায়গা থেকে, সারা দেশ থেকে মেসেজ আসছে, আমাদের চাকরিচ্যুত করা হয়। তাদেরকে আমি বলবো, দেখুন আজকে গাইবান্ধায় একটি প্রতিষ্ঠানে আমাকে এই শিশির ভাই একটি ক্লিপ দেন। সেই ক্লিপে দেখুন গাইবান্ধা প্রতিষ্ঠানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের বেতন ভাতা, বকেয়া বেতন ভাতা পরিশোধ না করায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে তারা তার বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে এবং তাদের সেই বকেয়া বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত তাকে ছাড়বে না, তাকে অবরুদ্ধ করা হয়েছে। আমি বলবো সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারী ভাইয়েরা আপনাদের বকেয়া বেতন আদায়ের জন্য আপনারা সর্বোচ্চ প্রতিবাদ করেন এবং এই গাইবান্ধার মতো আপনারাও ঠিকাদারি প্রতিষ্ঠানদেরকে অবরুদ্ধ করে রাখবেন। আপনার অধিকার আপনাকে ছিনিয়ে আনতে হবে, কেউ দিবে না। আমি বলবো সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এভাবেই প্রতিবাদ গড়ে তুলুন। আর গতকালকে শুক্রবারে আমাদের যে কেন্দ্রীয় কমিটির একটি সভা হয়েছে, সেই সভায় পরবর্তী কর্মসূচি কি হবে সেটা কিন্তু MS শিশির ভাই লাইভ করেছে, সবাই দেখেছে। যাই হোক, পরবর্তী কর্মসূচি কি হবে আমি তাদের সাথে আলাপ করে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো পরবর্তী কর্মসূচি কি হবে সেটার আপডেট পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সেখানে বিভিন্ন ট্রাভেল এন্ড ফুড ব্লগ এবং আপনাদের আউটসোর্সিং বিষয়েও প্রতিবেদন পাবেন। তো সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি এখানেই, ধন্যবাদ।